নমস্কার, কেমন আছেন সবাই? গল্প ফোঁটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আর একটি নতুন গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকের গল্পের নাম হাতিয়ার, লিখেছেন আশাপূর্ণা দেবী। চলুন আজকের নতুন গল্পটি শুনে নেওয়া যাক। যাক, মিটে গেল এতদিনের লড়াই। রায় বেরিয়ে গেল হাইকোর্ট থেকে। থামল উকিল অ্যাটর্নির কচকচি। কম দিন তো চলেনি এক কচকচি, 10টি বছর। কত কত টাকাই ওনাদের পেটে গেছে। যে যার মক্কেলকে তাতিয়ে তাতিয়ে আর আশ্বাস দিয়ে দিয়ে তুচ্ছ একটা বসতবাড়ি ভাগের মামলাকে জজ কোর্ট থেকে হাইকোর্টে তুলেছিলেন তো ওঁরাই। তাই এটাই তো ওনাদের পেশার পবিত্রতম কর্তব্য, মক্কেলের জেদের অগ্নিকে অনির্বাণ রাখা, বিশেষ করে বিষয় সম্পত্তির শরিকি মামলার। তা সে সম্পত্তি বড়ই হোক আর ছোটই হোক, সম্পত্তিটা তো আর ক্রমশ প্রধান থাকে না, বিষয়টাই প্রধান হয়ে ওঠে, অর্থাৎ জেদটা। হয়তোবা কখনো ভাগের বাড়ির কোথাও কোনোখানের দেওয়ালের একটা বেআইনি জানলা ফোটানো নিয়ে ভাইয়ে ভাইয়ে দেওর যে, এমনকি ভাসুর ভাদ্র বউয়ের 10-20 বছর মামলা চালিয়ে চলেছে এমন দৃষ্টান্ত বিরল নয়। মক্কেল যদি বা ভাবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, ওনারা মনে মনে বলবেন, ছাড়বো কি বলুন, আপনার পকেটে টাকা থাকতে থাকতে ছেড়ে দেব। বৈঠকখানা রোডের ঘোষ চৌধুরী বাড়ির রাজেশ্বরী ঘোষ চৌধুরী বনাম ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর বসতবাড়ি ভাগের মামলাটা এইভাবেই এই 10টি বছরে এসে পৌঁছেছিল। লড়াইয়ের শুরুর সময় দুপক্ষের আত্মজন কৌতূহলে উদ্গ্রীব হয়ে থেকেছে, কে হারে কে জেতে। কিন্তু লড়াইয়ে বিলম্বিত দীর্ঘলয়ের ভঙ্গিতে সে কৌতূহল ক্রমশ ঝিমিয়ে পড়েছে। ক্রমে লোকে ভুলেই গেছিল কোথায় কোন রণাঙ্গনে একটা যুদ্ধ চলছে। দৈনন্দিন জীবনে তো যুদ্ধরতদের কারও কোনো ত্রুটি দেখা যায় না। বিধবা রাজেশ্বরী ঘোষ চৌধুরী সকালে গাড়ি বার করে গরদের থান পরে নিত্য গঙ্গা স্নানে যান, কালীঘাটে ঠনঠনে কালীতলে পূজা চড়ান, আর বিয়ে হয়ে যাওয়া একমাত্র মেয়েটিকে বছরে 7 মাস শ্বশুরবাড়ি থেকে আনিয়ে মেয়ে জামাই নিয়ে আদর সোহাগ করেন। ব্যাচিলার ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী সকালে বার করে বাপ ঠাকুরদার আমলের প্রেসটাকে দেখাশোনা করতে যায়, উকিল অ্যাটর্নির সঙ্গে সলা পরামর্শ করে, আর সন্ধ্যায় বন্ধু বান্ধব নিয়ে নিয়মিত গান বাজনার আসর বসায়। এটাই ওর নেশা। বাপ যতীন ঘোষ চৌধুরী মরার আগে ব্যবস্থা করে গিয়েছিলেন এইভাবে। 3 পুরুষের ওই প্রেসটার মালিকানা তার দ্বিতীয় পক্ষের পুত্র ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর, আর সেই বাবদ খেসারতের নগদ টাকা প্রাপ্ত হবে প্রথম পক্ষের পুত্রবধূ রাজেশ্বরী ঘোষ চৌধুরীর। রাজেশ্বরীর চলে সুদের টাকায়, আর ইন্দ্রনাথের চলে প্রেসের আয়। কিশোর বয়সে ফুটবল খেলতে গিয়ে পায়ে একটা মোক্ষম ক্ষত ঘটে যাওয়ায় ইন্দ্রনাথ বিয়ের গররাজি। বলেছিল, জানি আমাদের সমাজে একটা খোড়া ন্যাংড়াকে বিয়ে করতেও মেয়ের অভাব হবে না, তবে আমি বেটা খুঁড়িয়ে ছাদনাতলায় গিয়ে দাঁড়াতে পারবো না। অতএব তার এই একক জীবন। কিন্তু সুখের কোনো ঘাটতি ছিল না। জাদ্রেল যোগীন ঘোষ চৌধুরীর কাছে বিধবা রাজেশ্বরী ছিল নম্র নতনয়না, ভয়ে ভীত বউমানুষ মাত্র। যদিও তখন তার মেয়ের বিয়ে হয়ে গেছে, যোগীন ঘোষ চৌধুরীর সাধেই 7 তাড়াতাড়ি হয়েছিল বিয়েটা। আর ইন্দ্রনাথ, সে দ্বিতীয় পক্ষের হলে কি হবে, সে তো শৈশবে মাতৃহীন, সে তো সাধ্য পক্ষে বাপের ছায়া মারাতো না। যা কিছু বক্তব্য সমবয়সী শতাত বৌদির কাছে। বড় যোগীন ঘোষ চৌধুরীর নানাবিধ মুদ্রাদোষ, কৃপণতা, সেকেলেপনা এইসব নিয়ে দেওর ভাজে আড়ালে হাসাহাসি চলত বিলক্ষণ। কিন্তু পটভূমিতে আশ্চর্য বদল ঘটে গেল যোগীন ঘোষ চৌধুরীর মরার সঙ্গে সঙ্গে। এতদিনের সখ্যতার সম্পর্কের মুখে নুড়ো জেলে দিয়ে সম্পর্কটা দাঁড়িয়ে গেল সাপে নেউলে। প্রথম আগুনটা জ্বালালো অবশ্য রাজেশ্বরী। বলল, মাথার ওপর থেকে ছাতা সরে গেছে, বাড়িতে ইয়ার বন্ধু নিয়ে গান বাজনার আড্ডা বন্ধ করতে হবে। ইয়ার শব্দটা শুনেই অপরপক্ষের মাথায় আগুন জ্বলে উঠল। বলল,
মাথার উপর ছাতা কারো চিরকাল থাকে না, ধরে নিতে হবে এখন আমিই ছাতা। ওসব বন্ধ টন্ধ হবে না। ভাজ বলল, করতেই হবে বন্ধ, আমার অসুবিধা হচ্ছে। দেওর বলল, গান বাজনার যার অ্যালার্জি সেখানে তুলো গুঁজে থাকুক রে। শুধু গানে তুলো গুঁজলেই তো হবে না, বাড়ি থেকে বেরোতে আসতে আমার অসুবিধে। সর্বদা তোমার বৈঠকখানায় লোক, আর তুমি তাহলে বাড়ির পিছনের অংশে আড্ডা কারোগে। সামনেটায় আমি থাকি, সর্বদা চক্ষুশূল দৃশ্যটা দেখতে হবে না। বাকযুদ্ধটা চলতে লাগলো এই ভঙ্গিতে। ইন্দ্রনাথ বলল, মামার বাড়ির আদর, উনি মেয়ে ছেলে, সদর বাড়িতে থাকবেন, আমি পুরুষ সিংহ অন্দরে। আমার বাপ ঠাকুরদার ভিটে, আসল অধিকার আমার। উড়ে এসে জুড়ে বসে আবার ফুটানি। মেয়ে মানুষের আবার হরগড়িয়া তো বেরোনোই বা কেন? বেরোবো না তো কি হারেমে বসে থাকবো? তোমার ফুটনিও তো আর একজন উড়ে এসে জুড়ে বসার দৌলতে। তাও তিনি বেঁচে থাকলে মান্য সৌজন্যের দায় ছিল, এখন তোমায় মান্য করার দায় আমার কিসের? চিরকাল সবাই জানে জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ, সামনেটা আমায় ছেড়ে দিতে হবে। অত আহ্লাদে কাজ নেই, আমি যেখানে আছি থাকবো। আমি একা বিধবা, আমাকে দেখাশুনো করার জন্য মেয়ে জামাইকে কাছে রাখতে চাই। ডাক্তার জামাই, তার একটা চেম্বার খোলা দরকার, আর সেই জন্যই আমার সামনেটা দরকার। জামাই এসে দেখো, ভালো করবে, ওই আনন্দেই থাকো। কথায় বলে জমজমাই ভাগনা, তিন হয় না আপনা। বেটা মিত্তিরের পো ঘোষ চৌরুদিরে ভিটের ঘুঘু চড়াতে আসবে, ওসব চলবে না। তুমি বললেই চলবে না? বাড়িতে অধিকার নেই আমার? আছে, তোমার ওই রান্নাঘর ভাড়ার ঘরের এলাকায় জামাইয়ের চেম্বার খুলে দাওগে, আর সদর টদর পাবে না। রাজেশ্বরী বলল, আচ্ছা, পাই কিনা দেখি। নালিশ ঠুকল রাজেশ্বরী। বক্তব্য এই, বাড়িতে সর্বদা ছোট কর্তার লোকজন বিধবা রমণী কালীগঙ্গা করতে সন্ধ্যায় পাটবাড়ি যেতে সদরটা ডিঙোতেই হয়। ঘোরতর অসুবিধে ঘটে সর্বদা বাজে লোকজনের উপস্থিতিতে। আর একা মহিলা একজন অভিভাবক থাকা দরকার, জামাই মেয়েই সেই অভিভাবকের কাজ করবে। তার যেহেতু জামাই ডাক্তার, সেই হেতু ইত্যাদি। নালিশ ঠুকলে মামলায় নামতেই হবে। ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী তো আর সুরসুর করে সদর ছেড়ে দিয়ে অন্দরে ঢুকতে যাবে না। হলেও তার এইসব মামলা মুকুন্দমা দুচক্ষের বিষ। একবার উকিল অ্যাটর্নির হাতে গিয়ে পড়লে বিষ আর অমৃত। তখন ডুবেছি না ডুবতে আছি, দেখি পাতাল কত দূর। প্রথম প্রথম রাজেশ্বরীর তিন কুলের আত্মীয়জন রাজেশ্বরীকেই সমর্থন করেছেন। বলেছে, সত্যি তো, মাথার ওপর গার্জেন নেই, বাড়িতে সর্বদা বাইরের লোকের হই হুল্লোড়ের অসুবিধে বই কি। ন্যাংরা যখন বাইরে ঘোরাফেরারই নেই, ইন্দ্রনাথ বাড়িতেই আড্ডাতে থাকুক গিয়ে পিছনের অংশ। গ্রীষ্মের দিন রাস্তার ওপর খাড়া হয়ে থাকা দোতলার গাড়ি বারান্দায় যত মশলিস। রাজেশ্বরীকে বাড়িতে ঢুকতে বেরোতে ওদের চোখে পড়তে হয়, এটা অন্যায়। আবার ইন্দ্রনাথের দুই কুলের আত্মীয়জনেরা রাজেশ্বরীর অন্যায় আবদারের নিন্দাবাদ করেছে এবং ইন্দ্রনাথকেই উৎসাহ জুগিয়েছে। কিন্তু পরের গোয়ালে কে কতদিন ধোঁয়া দিতে পারে? ইন্দ্রনাথের তো আবার মাত্র দুটোই কুল, আসল কুলটাই শূন্যি। পুরুষের শ্বশুর কুলটাই তো আসল কুল, যারা তার স্বার্থ রক্ষায় যথার্থ যত্নবান। তা সে সবই তো তামাদি কথা। হাড়ি আলাদা হওয়া, সেও তো তামাদি কথা। মামলা ঠেকার পরই ইন্দ্রনাথের হিতৈষীরা, প্রধানত পড়শিরা, তিন পুরুষের বসবাসের পাড়ায় পড়শিরাই জ্ঞাতি, গলা খাটো করে বলল, কি আশ্চর্য, এখানে এক রান্নাঘর, আর তার তদারকিতে বড় গিন্নি। শত্রুতার বশে কে করে বসতে পারে, ঠিক আছে? ইন্দ্রনাথ অবাক হয়ে বলেছিল, মানে? মানে আর কি বলবো, মেয়ে মানুষ হচ্ছে কাল নাগিনীর জাত, শত্রুতা সাধনে বিষ দিয়ে বসলে। কি বিষ? ইন্দ্রনাথ হো হো করে হেসে বলেছিল, পাগলের মতো কথা বলবেন না, হাড়ি আবার এক কি? ওনার তো কোন কাল থেকে হাড়ি আলাদা, একবেলা আলো চালের এক পাক পিণ্ডি গিলতেই তো দেখি। বলি, তোমার ব্যবস্থাটা তো ওরই হাতে, তো কার হাতে থাকবে শুনি?
নিজের হাতে নিতে যাব? অবুঝে বোঝাবো কত, বোঝো না হিমানে। হিতৈষীরা বিরক্ত হয়ে ফিরে গিয়েছিল, কিন্তু স্বয়ং আসামি এসে বলে উঠল, বুঝলেন ছোটবাবু, কাল থেকে হাঁড়ি ভেন্ন। তোমাকে আবার কে এইসব পরামর্শ দিতে এলো? পরামর্শ দেবার লোকের অভাব? দিকে দিকে তোমার শুভানুধ্যায়ী নেই? তাদের প্রাণে ভয় নেই যদি সহজে শত্রু নিপাত করতে খাবারে বিষ দিই? ইন্দ্রনাথ বলল, তিল তিল করে না খেয়ে মরার থেকে বিষ খেয়ে একদিনে মরাটাই সুবিধে। কুমতলব ছাড়ো। কিন্তু ছাড়ো বললেই কি ছাড়া হয়? দুপক্ষের সমর্থকরাই চোখ কপালে তুলেছেন, গালে হাত দিচ্ছেন। বড়গিন্নি এখনো 7খানা প্রাণ নিয়ে ছোটবাবুকে কাঁটা মাছ দেওয়া হয়েছে দেখে বামুন ঠাকুরকে তুলো ধুনছেন। এসব কি? ন্যাকামি, না ঢং, না গভীরতর কোনো মতলব? ইন্দ্রনাথের দুকুলের মধ্যে পিতৃকুলে 1 পিসি আর মাতৃকুলে 2 মাসি। তারা বড় বউয়ের এমন আচরণ দেখে শিহরিত হয়ে বললেন, ইন্দ্র, এখনো সাবধান হ। আবার ওদিকে গিয়েও বলে এলেন, এখন আর তোমার ইন্দ্রর খাওয়া নিয়ে মাথা ঘামানো কেন বৌমা? ধ্যাসটামো বই তো নয়। অতএব পুরনো ঠাকুর চাকর রান্নাঘর ভাড়ার ঘর সমেত সবটাই ইন্দ্রনাথের ভাগে রইল। রাজেশ্বরী দোতলায় পুজোর ঘরের সামনে বারান্দায় নিজের ব্যবস্থা করে নিল। মেয়ে জামাই এলে রাজেশ্বরী বলে, আমার এখানে তো মাছ মাংসর পাট নেই। ইচ্ছে না হয় সাবেকি হেসেলে কাকার এলাকায় খাওগে, আর ইচ্ছে না হয় তো হোটেল থেকে মাছ ভাত আনিয়ে খাও। মেয়ে বরাবর কাকার নেওটা। এসব দেখে শুনে স্বস্তি পায় না, তবে ভবিষ্যতের রঙিন আশাটির লোভই এত সায় দিচ্ছে। বরের একটা ভালো মতো চেম্বার আর নিজের সেই ভাগের সংসারের 1খানা ঘরের মালিকানা থেকে ঠাকুরদার আমলের এই বৃহৎ বনেদি বাড়ির মালিকানা। মেয়ে ঢোক গিলে বলেছিল, কাকার কাছে খেতে যাব কোন লজ্জায়? লজ্জা হলে যাসনি? কিন্তু লজ্জা নেই ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী নামের লোকটার। সে ভাইজি এসেছে দেখলো অনায়াসে সকালবেলা ডাক দেয়, এই বেবি, চা হয়েছে, চলে আয়। তোর পুণ্যবতী মার ঘরে তো আর চায়ের সঙ্গে ডিমের পোচ ফ্রেঞ্চ টোস্ট পাবি না। বাড়ি যতক্ষণ না ভাগ হচ্ছে ততক্ষণ সবই এক। সেই সাবেকি খাবার ঘর, তাতে সেই যোগিন ঘোষ চৌধুরীর শখের গোলগরনের মার্বেল পাথরের খাবার টেবিল পাতা। আমিষাহার এখানে ব্যতীত আর কোথায় চলবে? পুরনো ঠাকুর লামলাম বলে, খুকি, জামাইবাবুর জন্যে ভালো করে মাছ মাংস আনি, টাকা বার করুন তো বৌমা, জম্পেশ করে সব রাঁধি। রাজেশ্বরী টাকা বার করে দেন। ইন্দ্রনাথ বলে, এই রামলাল, ওই টাকায় যদি বেবিদের জন্য মাছ মাংস আনবি তা তোর হাড় মাস আলাদা করব। নিয়ে যা আমার কাছ থেকে টাকা। রামলাল হিষ্টচিত্তে দুজনের কাছ থেকেই হাতায় এবং রান্না হলেই ওদের ঘরে গিয়ে হাঁক পারে, খুকি, জামাইবাবুকে নিয়ে চলে আসো, ছোটবাবু খেতে বসতে পারছেন না। সব দিনই যে জামাইবাবু তা নয়, খুকি একাও যায়, বছর 2-এর ছেলেটাকে নিয়ে। অথচ মামলা চলতে থাকে জোর তলবে। বাড়ি ভাগ না হওয়া পর্যন্ত এই অবস্থার সুরাহা হবার আশা নেই। তবে চক্ষু লজ্জার বালাই নেই রাজেশ্বরীরও। তিনি অনায়াসে গলা তুলে বলেন, বেবি, খাবার আগে একটুখানি কিছু তোর কাকার সোয়াগের কুকুরটাকে খাওয়াস। শুনে বেবির মাথা টেবিলে ঠেকতে যায়। ইন্দ্রনাথ বলে, শুনেছিস বেবি, তোর মার কথাবার্তা আজকাল কি সভ্য হয়েছে? বেবি অধবদনে বলে, কি করে যে এইরকম সব কথাবার্তা বলো তোমরা? আমরা? আমি আবার কি? বল, তোর গুরুভজা মাটি। ঝগড়া দুজনেই করেছো বাবা, তা যাই বলো। তা করবো না তো কি, বড় গিন্নি যা হুকুম করবেন শিরোধার্য করতে হবে। নে নে খা, চিতলের পেটিটা ফার্স্ট ক্লাস রেঁধেছে, আর জামাইও বেলা আসবে তো। বলেছে তো। ইন্দ্রনাথ হাঁক পারে রামলাল, এবেলার সব রান্না জামাইবাবুর জন্য ফ্রিজে রেখে দিস। ও তো আগেই রেখেছি। তা এসব তো সেই তামাদি হয়ে যাওয়া কালেরই কথা। তারপর গঙ্গার কত জল গড়ালো, 10-10টা বছর তো কম নয়। রাজেশ্বরীর রগের চুলে পাক ধরল।
ইন্দ্রনাথের মাথার মাঝখানটা প্রায় ফর্সা হয়ে এসেছে, টাকের ওপর পাতলা ছাউনি। বেবির আরও 2 ছেলেমেয়ে হয়েছে, আর জামাই শাশুড়ির মহিমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তার পাড়ায় একটা 8x8 ঘর জোগাড় করে চেম্বার খুলে ফেলেছে। প্রথম কোর্টে তো রাজেশ্বরীরই হার হয়েছিল। সেই হারের খবরে ইন্দ্রনাথ গ্রামোফোন রেকর্ডে সাজ্জাদ হোসেনের সানাই বাজালো, লোকজন ডেকে খাওয়ালো। বেবি আর তার বরকেও নেমন্তন্ন করেছিল, তারা আসেনি। বেবিমাকে গঞ্জনা দিয়ে বলল, শুধু শুধু লোক হাসানো, কাকার দাবি ন্যায্য ছিল, কাকা পুরুষ মানুষ। পুরুষ বলে মাথা কিনেছে, জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ, সেটাই কি অন্যায্য কথা? হেরে তো গেলে। মায়ের হেরে যাওয়ায় মেয়ের ও বরের কাছে মুখ হেঁট, আবার কাকার কাছেও সেই সহজ ভাবটা আসছে না। মা অম্লান বদনে বলল, হেরে গেলাম বলেই কি ছেড়ে দেবো নাকি? দাদারও দাদা আছে, নিচু কোর্ট থেকে হাইকোর্ট। তা সেই দাদার দাদার ছত্রছায়ায় লড়ালড়ি চলেছিল এতদিন। 2 কোর্ট মিলিয়ে 10 বছর। সেই রায় বেরোলো। রাজেশ্বরী ঘোষ চৌধুরী বনাম ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর শরিকি মামলায় রাজেশ্বরী ঘোষ চৌধুরী জিত। এতদিনে আবার লোকের ঝিমানো কৌতূহলটা চাঙ্গা হয়ে উঠল। আজ সকলের চকিত দৃষ্টি ও বাড়ির দিকে। শেষ পর্যন্ত তাহলে বড়গিন্নি জিতলেন? তাই তো দেখা যাচ্ছে। ড্যাং ডেঙিয়ে বাজনা বাজিয়ে কালীতলায় পুজো দিতে যাচ্ছেন যখন। কেউ কেউ বিদ্রুপ করে বলল, আহা, এক্ষুনি লড়াই ফুরিয়ে গেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল না। ইন্দ্রটার সে ক্যাপাসিটি থাকলেই করাতো। যাই বলো, দুধে মেয়ে বলে একখানা। যতদিন শ্বশুর ছিল যেন ভিজে বেড়ালটি। শ্বশুর মরতেই পাখা গজালো, তক্ষুনি গুরু দীক্ষা, পাঠ কীর্তন শুনতে যাওয়া, নিত্য গঙ্গা স্নান, সবই শখ। পুরনো পাড়া, 3 পুরুষের বাস। ভিতরে ভিতরে বেশিরভাগ জনেরই সহানুভূতি ইন্দ্রনাথের দিকে। যতই হোক, তারই বাপ ঠাকুরদার জিনিস, তারই অধিকার থাকার কথা। পাড়ার অনেকেই তার একদার খেলুড়ি। এটা ঠিক ইন্দ্রর বড় ভাই চন্দ্রনাথ যখন বিয়ে করে বউ নিয়ে এসে ঢুকেছিল, তখন ওই সামনের দিকটাই চন্দ্রনাথের জন্যে সাজানো গোছানো হয়েছিল। ওই যে বড় রাস্তার উপর ফুটপাতের বুকে লোহার খুঁটি গেড়ে একখানা মার্বেলের মেজওয়ালা গাড়ি বারান্দা বানিয়ে রেখে দিয়েছিলেন ঠাকুরদা, তাতে তো অধিক রাতে চন্দ্রনাথ চাঁদের আলোয় বউ নিয়ে এসে বসেছে। বাপ যোগীন ঘোষ চৌধুরী তখন দ্বিতীয় পক্ষের গিন্নি আর নাবালক ছেলে নিয়ে অন্দরের ঘরে। সেও এমন কিছু খারাপ নয়। বড় বড় জানলা দরজার বড় বড় ঘর, সাজানো গোছানো পরিপাটি, পিছনে বারান্দাও আছে। তবে সে বারান্দায় দাঁড়ালে নিচের উঠোনে ঝিয়েদের বাসন মাজার দৃশ্য। কিন্তু কিছুদিনের মধ্যেই সব ওলট পালট। বেবি জন্মাবার আগেই বউ মরা কপালে। যোগীন ঘোষ চৌধুরী দ্বিতীয় পক্ষের গিন্নিও সিঁথিতে সিঁদুর আর পায়ে আলতা নিয়ে কেটে পড়লেন। আর বেবি জন্মাবার কিছুদিন পরেই চন্দ্রনাথ কেটে পড়লেন 2 দিনের জ্বরে। যোগীন ঘোষ চৌধুরী একদিন বাড়ির সামনে গাড়ি থেকে নামতে গিয়ে দেখলেন বিধবা বউটা বারান্দায় দাঁড়িয়ে রয়েছে রাস্তা পানে হাঁ করে তাকিয়ে। পরদিনই ঘর বদল, জায়গা বদল। পিতা পুত্র এই সামনের দিকের দখলদার হলেন। বিধবা সেই শিশুকন্যা আর দাসী নিয়ে অন্দরের দিকে। অনেকদিনও ছিলেন। সে বেবির বিয়ে হওয়াও দেখে গেছেন তিনি। তদবধি ইন্দ্রনাথের এদিকেই সন্ধেবেলায় নিচের তলার সামনের ঘরে গান বাজনার আড্ডা বসে, আর সকালে দুপুরে দোতলায় মস্ত বড় গাড়ি বারান্দায় বন্ধু বান্ধব নিয়ে বসে তাসের আড্ডা। খোড়া ন্যাংরা মানুষ করবেই বা কি? পা থাকলে কি আর মাঠ ছেড়ে ঘরে বসতে আসতো? ফুটবলই ছিল প্রাণ। কিন্তু এমনই নির্লজ্জ মেয়ে মানুষ রাজেশ্বরী, যে শ্বশুর মারা যেতেই সমবয়সী শতাত দেওরটার সঙ্গে লড়াইতে নামল। পুরানো দাবিতে শক্ত হলো জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ। দাবিটা ছিলই তো এক সময়। এত ভাব ভালোবাসা, এত গলায় গলায়, বাপকে শ্বশুরকে লুকিয়ে দুজনে কুলপি বরফ খাওয়া, একটা বই দুজনে ধরে গোয়েন্দা গল্প পড়া, আর ডালমুট ভুট্টা পোড়া আখ্যাতদের পর্যায়ে পড়ে কিনা তাই নিয়ে তর্ক সব বাণীর জলে ভেসে গেল। ভাবই দেখেছে সবাই।
হঠাৎই সাপে নেউলে। আশ্চর্য বটে, ভেবেছে পাঁচজনে, এবং এতদিন ধরে মামলার রায় বেরোনোর অপেক্ষায় বসে থাকতে থাকতে ওদের কথা ভাবতে ভুলেও গেছে। আজ সকালে কালীতলায় ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং। পাড়ার লোকেরা বলতে গেলে কেউই খুশি হলো না। কেন হবে? একটা জাহাবাজ মেয়ে মানুষের জয় আবার কে পছন্দ করে? মেয়ে মানুষও করে না। তবে বেবি আর বেবির বর খুশি হয়। বেবির এতদিনে বরের কাছে মুখ থাকলো। বেবি চওড়া লাল পাড় গরদ শাড়ি পরে বর আর ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে মার সঙ্গে পুজো দিতে গেল। জামাই বলল, মা, এখানে ঠাকুরমশাইকে দিয়েই একটা শুভ দিন দেখিয়ে রাখলে হতো না? মা যেন আকাশ থেকে পড়ল। কিসের জন্য শুভ দিন? তোমার ছেলের হাতে খড়ির? মেয়ে বলল, কি যে বলো মা, কোন খাল থেকে স্কুল যাচ্ছে পিন্টু? হাতে খড়ি আবার কি? ওর চেম্বার খোলার দিনের কথা বলছি। উমা, তাই তো। রাজেশ্বরী বলল, কিসের জন্য কি তা মনেও ছিল না। ছুটতে নেবেছি, ছুটে চলেছি। থাক, এখন এত কি তারা? শুভদিন তো পালাচ্ছে না। পুজো দিয়ে দুহাত ভরে প্রসাদে নির্মাল্য আর প্রসাদ নিয়ে গাড়ি থেকে নামলেন রাজেশ্বরী। গরদের থান ঘামে ভিজে, রুক্ষ চুলের ঢাল কাঁধে পিঠ ঠেকেছে। বেবিরও অনেকটা তাই। বেশির মধ্যে ওর কপালের টিপ কপালে মাখামাখি। গাড়ি থেকে নেমে উপর দিকে তাকালেন রাজেশ্বরী। না, বারান্দায় কেউ নেই। সেকেলে ছাঁচের বাড়ি, দালানের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। উঠে পড়লে ডাইনে সদর, বাঁয়ে অন্দর। রাজেশ্বরী দুহাতে প্রসাদ নিয়ে বাঁক নিলেন ডাইনে। বেবি বলল, এক্ষুনি ওদিকে যাচ্ছ মা? মা বলল, ও মা, তোর কাকাকে মা কালীর প্রসাদ দিতে যাব না? কাকাকে প্রসাদ দিতে যাবে? বেবির মার ওপর রাগে গা জ্বলে গেল। নিষ্ঠুরতারও একটা সীমা থাকা উচিত। বলল, কাকাকে পুজোর প্রসাদ দিতে যাবার কি দরকার পড়ল মা? মা বলল, প্রসাদ আবার এ পুজোর আর সে পুজোর কি রে বেবি? তাছাড়া আবার মানতের পুজোর প্রথম প্রসাদটা আর কাকে দেব বল? শ্বশুরকুলে আর কে আছে? যাও নিয়ে যাও, ছুঁড়ে ফেলে দিলে খুব ভালো হবে তো। ছুঁড়ে ফেলে দেবে? তো আয়, দেখ কি করে ফেলে। রাজেশ্বরী ঘরে এসে ঢুকলেন। দেখলেন ইন্দ্রনাথ তার বাজনাগুলো এক জায়গায় জড়ো করেছে। রাজেশ্বরী বললেন, এ মা, এখন তুমি হাত ময়লা করে এই ধুলো ঘাঁটছ? নাও হাঁ করো, মা কালীর প্রসাদ। এখন তো নির্ভয়ে খেতে পারো। আর তো বিষের ভয় নেই, মরা মেরে খুনের দায়ে পড়তে যাব না তো। ইন্দ্রনাথ নিঃশব্দে হাঁ করল। রাজেশ্বরী বললেন, ঘরটা এমন লণ্ডভণ্ড করেছ যে? ইন্দ্রনাথ বলল, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সব খালি করে দিতে পারি। তা এসব নিয়ে রাখবে কোথায়? যেদিকটা আমার জন্য ধার্য হয়েছে। ওমা, শোনো কথা, সেদিকে আমার সব সৃষ্টি। হুট বলতে খালি করতে বসবো? কবে পারবে বলে দাও। রাজেশ্বরীর সামনে এসে দাঁড়িয়ে ইন্দ্রনাথের দিকে জরিপ করার দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, খালি গায়ে তো দেখি না আর, চেহারার কি ছিরি হয়েছে। মরে যাই, রামলাল বোধ হয় দেশে জমি জমা বাগান পুকুর করে ফেলল। রামলালের কথা থাক, তোমার কথাটাই বলো, কবে তোমার ওদিকটা খালি পাওয়া যাবে? রাজেশ্বরী গম্ভীরভাবে বললেন, যদি বলি কোনো দিনও না। ইন্দ্রনাথ অবাক হয়ে বলল, হাইকোর্ট কি পুরো বাড়িটাই তোমার বলে রায় দিয়েছে? মুখে একটু ভয়েরও ছায়া। রাজেশ্বরী ছোঁদমার ভুলে ওর খাটের ওপর বসে পড়ে বলে ওঠেন, এই বুদ্ধি আর এই মুরদ লয়ে লড়কে লেঙ্গে বলে আস্ফালন, হায় হায়। ইন্দ্রনাথ আসতে বলল, নালিশ প্রথম আমি ঠুকতে যাইনি, তুমিই ঠুকেছিলে। কেন ঠুকেছিলাম বলো দেখি। রাজেশ্বরীর মুখে ঈষৎ কৌতুকের হাসি। ইন্দ্রনাথ অবজ্ঞার গলায় বলে, কেন আবার? অহংকার, ওইটি তো আছে চিরকাল। 16-র ওপর 18 আনা। তা বেশ, তাই অহংকার বলি একটা কিছু তো সম্বল থাকবেই মানুষের,
যার কিছু নেই তার অহংকারটাই সম্বল। তাই আবার একটা উড়ে এসে জুড়ে বসা। বলি, একটা বিধবা মেয়ে মানুষের মাথাটা খাড়া করে দাঁড়াতে পায়ের তলায় একটা শক্ত মাটি দরকার কি না? ওই মামলাটাই হয়েছিল রাজেশ্বরী ঘোষ চৌধুরীর পায়ের তলার মাটি। ওটি না ধরলে তোমার এই বেহের সংসারে সারাদিন পুজোর ঘরে পড়ে থাকলেও কেউ তাকে এমন মান্যসমীহ করত, এমন পূজ্যি করত, ও তুমি বুঝবে না হে। তবে এখন আমার এই সাপ কথা, এখন আর ঠাঁই নাড়ানাড়ি পোষাবে না আমার। দীর্ঘকাল যাবৎ যেখানে শেকড় গেড়ে গেছে সেখান থেকে নিজেকে উঠিয়ে এনে নতুন করে শেকড় নামায় এত শক্তি নেই। যে যেখানে আছি সে সেখানে থাকবো, ব্যাস। যে যেখানে আছি তাই থাকবো? ইন্দ্রনাথ দাঁড়িয়ে উঠে চড়া গলায় বলে, আর আমি যদি তা না মানি? রাজেশ্বরী রাজেন্দ্রাণীর ভঙ্গিতে একটু হেসে বলে, তাহলে তুমি আবার বেআইনি দখলকারিণী রাজেশ্বরী ঘোষ চৌধুরীর নামে উচ্ছেদের নালিশ ঠোকোগে। তাতে আরও 5টা বছর কেটে যাবে। ইন্দ্রনাথ আবার বসে পড়ে, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে এতদিনের এত কাণ্ড সব মিথ্যে? মিথ্যে কেন? জেতাটা বুঝি কিছু নয়, লড়াইয়ের মজাটা কিছু নয়? আর তোমার জামাইয়ের চেম্বার? জামাইয়ের চেম্বার? ওটা আবার সত্যি নাকি? ও তো মামলার একটা হাতিয়ার, খলির তো একটা ছল চাই। হেসে ওঠেন জোর গলায়, জামাইকে এনে ভিটে প্রতিষ্ঠা করব? এত আহাম্মক ভাবো আমায়? তাহলে আমার স্বাধীনতা বলে কিছু থাকবে? কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গল্পের সাথে।